প্রণয়ের কাব্য কলমে ইশক পর্ব ২২। অন্ধকারের বুক ছিঁড়ে আসা সেই চেনা ডাক, আপ্পি। মুহূর্তের সময় যেন থমকে দাঁড়ালো। এলিজার হৃৎপিণ্ড এক স্পন্দন ভুলে গিয়ে স্তব্ধ হয়ে রইল কয়েক সেকেন্ড। সে কি ভুল শুনেছে? এই কনকনে ঠান্ডায় নির্জন এক ছাদের ওপর তার এরিকের কণ্ঠস্বর কোথা থেকে আসবে? নাকি বিরক্তি আর দুশ্চিন্তার চরম সীমায় পৌঁছে তার মস্তিষ্ক কোনো বিভ্রম তৈরি করছে? এলিজা একবার তাকালো সামনে থাকা পুরুষটির দিকে ভয়ার্ত চোখে। তা দেখে উৎস ধীর স্থির স্বরে বলল, একটু ঘুরে দেখো। এলিজা ধীর পায়ে ভয়ার্ত কম্পনে পেছনে ঘুরল। মোমবাতির আগুনের হালকা আর ফেয়ারি লাইটের নীলচে আলোয় সে দেখল একটি ছোট্ট মানব শিশু তার দিকে দুহাত বাড়িয়ে দৌড়ে আসছে। তার কাছে এসে তাকে জড়িয়ে ধরে আবার সে মায়াবী ডাক, এই যে আপ্পি, তোমার এরিক সোনা চলে এসেছে। এলিজা দেখল সেই মুখ, সেই চোখ, সেই আবদার ভরা চাহনি। সে অবাক, হকচকিয়ে, বিস্ময় ভরা চোখে তাকিয়ে দেখল নিজের ভাইকে। বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছে, সামনে তার ভাই দাঁড়িয়ে তাকেই জড়িয়ে ধরেছে। পরক্ষণেই তার দৃষ্টি গেল উৎসের দিকে। উৎস তখনও নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। তার চোখ মুখে কোনো ভাবান্তর নেই, যেন সে আগে থেকেই জানতো এই দৃশ্যটি অনিবার্য ছিল। এলিজা নিজের চোখ আর কান কোনোটাকেই বিশ্বাস করতে পারছে না। তবুও মনে হচ্ছে এসবই তার মনের কোনো মায়া। সে ব্যাকুল চোখে উৎসের দিকে তাকালো, যেন ওই দৃষ্টির অতল গহ্বরে সে একটু আস্থার খোঁজ করেছে। উৎস তা দেখে ঠোঁটের কোণে মৃদু হাসল। সেই নীরব চাহনি দিয়ে আশ্বস্ত করল যে হ্যাঁ নীল, এটা স্বপ্ন নয়, সত্যি। ব্যাস, এলিজা আর নিজেকে ধরে রাখতে পারল না। সে পাথরের মতো ওখানেই হাঁটু গেড়ে বসে পড়ল। এরিক এবার এসে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল তার প্রিয় বড় বোনকে। ছোট দুহাত দিয়ে এলিজার গলা জড়িয়ে ধরে সে ডুকরে কেঁদে উঠল। কতদিন পর পেল বোনকে। এলিজা এবার নিজেকেও আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল ভাইকে। চোখ জোড়া চিকচিক করে উঠল তার, কিন্তু তার ভাইকে তো কাঁদতে দেওয়া যাবে না। এলিজা তাই এরিকের পেটে পরম মমতায় হাত বুলিয়ে বলতে লাগলো, কান্না করিস না ভাই। অথচ এদিকে এলিজা নিজের ভেতরই কান্নার বান ডেকেছে। তবে সে কান্না দুঃখের নয়, পরম আনন্দের। তবুও সে নিজেকে শক্ত করে বাঁধল। সে জানত সে যদি এখন ভেঙে পড়ে তবে এরিকও কাঁদবে, যা এরিকের জন্য ভালো হবে না। তবুও অবাধ্য অশ্রু গড়িয়ে গেল তার টলটলে কপাল বেয়ে। আর এই গভীর অনুভূতির দৃশ্যটি নীরব দর্শক হয়ে অবলোকন করতে লাগলো উৎস। কিছুক্ষণ পর কান্নাকাটি শেষে এরিক বোনের ঘাড়ে মুখ গুজে স্থির হয়ে থাকলো। বোনের শরীর থেকে ভেসে আসা অতি পরিচিত স্নিগ্ধ ঘ্রাণটি সে যেন বুকের গভীরে শুষে নিতে চাইছে। এলিজা নিজের চোখের জল মুছে এরিককে সোজা করে দাঁড় করালো। পরম যত্নে ভাইয়ের চোখ মুখ মুছিয়ে দিয়ে বিস্ময় ভরা কণ্ঠে জিজ্ঞেস করলো, তুই কি করে এলি এখানে? এরিক গোল গোল চোখে বোনের দিকে তাকিয়ে একবার পাশে থাকা উৎসের দিকে তাকালো, তারপর নিজের হাতের আঙুল দিয়ে ইশারা করে উৎসকে দেখালো। এলিজা যেন আকাশ থেকে পড়ল। উৎস ভাই এনেছে? এরিক মাথা নেড়ে সায় দিল, আপ্পি, শুধু আমি না, সানায়া আপু আর আব্বু এসেছে। এলিজা এবার চরম বিস্ময়ের শিখরে পৌঁছে গেল। সত্যি? এরিক হেসে মাথা নাড়িয়ে হ্যাঁ বলতেই সম্মুখ থেকে এক ঝাঁক কণ্ঠস্বর সমস্বরে গেয়ে উঠল, হ্যাপি বার্থডে এলিজা। এলিজা চকিতে দৃষ্টি তুলে তাকালো। দেখলো অন্ধকারের বুক ছেড়ে স্নিগ্ধ আলোয় দাঁড়িয়ে আছে তার সবচেয়ে প্রিয় মানুষগুলো। তার বাবা এনামুল খান, প্রিয় বান্ধবী সানায়া, আরমান খান, উপমা বেগম, জেনিফার, উশান, রেহান, সবাই হাসিমুখে তার দিকে তাকিয়ে। এলিজা কিছুক্ষণ পাথর হয়ে দাঁড়িয়ে রইল। যখন
তার সংবিত ফিরল। সে এক প্রকার উল্কার বেগে ছুটে গিয়ে নিজের বাবাকে জড়িয়ে ধরল। শুধু একটি শব্দেই বের হলো তার কণ্ঠ দিয়ে, আব্বু। এদিক গিয়ে দাঁড়ালো উৎসের সামনে। উৎস ভ্রুকুচকে নীরব চোখে জিজ্ঞেস করলো, কি? এরিক দুহাত বাড়িয়ে বায়না ধরল, কোলে নাও জিজু। শেষে জিজু ডাকটা একটু টেনে টেনে বলল। উৎস কিছুক্ষণ ভ্রুকুচকে তাকিয়ে থেকে শেষমেশ কোলে তুলে নিল তাকে। একমাত্র শ্যালক বলে কথা, আবদার তো আর ফেলে দেওয়া যায় না। এনামুল খান মুচকি হেসে মেয়েকে বুকে টেনে নিলেন। তবে পরক্ষণে তার বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। কারণ মেয়ের ১৯তম জন্মদিনেও তিনি মেয়ের মাকে এনে দিতে পারেননি। কথা দিয়েছিলেন সেই ৯তম জন্মদিনে যে মাকে এনে দেবে। ১০টা বছর চলে গেল। কিছুক্ষণ চুপ থেকে তিনি কোমল স্বরে বললেন, শুভ জন্মদিন মা। এলিজা মাথা তুলে স্থির হয়ে তাকাতেই সানায়া পাশ থেকে ফোড়ন কাটল। আরে বোন, এই ফকিরকেও একটু দেখ। এলিজা হেসে উঠে সানায়াকে জড়িয়ে ধরল। সানায়া ফিসফিস করে কানে কানে বলল, শুভ জন্মদিন ভাবি। এলিজা তড়িৎ গতিতে সানায়ার গায়ে একটি চিমটি কেটে দিল। তারপর অভিমানী কণ্ঠে বাবাকে বলল, তোমরা আগে আসবে জানাওনি কেন আব্বু? আর তোমার ফোন কোথায়? কোনো রেসপন্স পাইনি আমার এত কলের। এনামুল খান মুচকি হেসে বললেন, তোমার ভাইকে জিজ্ঞেস করো। ও জোর করে আমার ফোন নিয়ে সুইচ অফ করে রেখেছে এই 2 দিন। সে নাকি তার আপ্পিকে সারপ্রাইজ দেবে। এলিজা এবার শান্ত অথচ তীক্ষ্ণ চোখে ভাইয়ের দিকে তাকিয়েই এরিক জেব কেটে বলল, আমি কিছু জানি না, সব কিছু আমাকে জিজু। বলতে বলতে জেব কাটল। তারপর বলল, না মানে উৎস ভাইয়া শিখিয়ে দিয়েছে। এলিজা এগিয়ে গিয়ে ভ্রুকুচকে প্রশ্ন করল, উৎস ভাই? এরিক একগাল হেসে বোনের কাছে গেল। গালে গাল ঠেকিয়ে আহ্লাদি হয়ে বলল, আমি তোমাকে খুব মিস করছিলাম আপ্পি। আব্বুকে বলেছি কিন্তু নিয়ে আসেনি। তখন একমাত্র একজনই ছিল যে আমার আবদারটা পূরণ করবে, সেটা হলো উৎস ভাইয়া। তাই তো তোমাকে বার্থডে সারপ্রাইজ দিতে চলে আসলাম। সব শুনে এলিজা কটমট করে তাকালো সেই গম্ভীর মানুষটির দিকে। কেমন লোক! 2 দিন এলিজার মন খারাপ করে বসেছিল আর গন্ডারটা বলেনি তাকে। আসলেই একটা ঘন্টার পর এই অতি অভদ্র মানুষ। উৎস যদিও তার এই অগ্নিদৃষ্টি থরাই কেয়ার করলো। এলিজা রাগে কিছু একটা বলতে যাবে, তার আগেই ওষার নাটকীয় ভঙ্গিতে চিৎকার করে উঠল, এলি বোন আমার, আগ্নেয়গিরি হয়ে লাভা বর্ষণ করে লাভ নেই। আগে কেক কেটে আমার পেটে ঢোকানোর ব্যবস্থা কর। আমার আর তর সইছে না। উষানের এই সংলাপে রাতের নিস্তব্ধতা ভেঙে সবাই একযোগে অট্ট হাসিতে ফেটে পড়ল। জেনি আড়ালে শাসিয়ে দিল, সিরিয়াস মোমেন্টে এই ছেলে যা নয় তাই বলে, সবসময় শুধু বাদরামি করা। জেনির কটমটে দৃষ্টি দেখে উষান চুপসে গেল। কি আজব, এখন দেখছি একটু ফাজলামও করা যাবে না। তার আগেই বউ রেড সিগন্যাল দেয়। এলির যেভাবে ভাই গ্রিন সিগন্যাল দেয় সেভাবে কি দিতে পারে না পাষাণী নারী? রাতের আকাশ তখন নীলচে অন্ধকার থেকে গাঢ় কালচেতে রূপ নিয়েছে। আর সেই কাচঘেরা সানরুমে জ্বলছে হাজারো উৎসবের আলো। কিছুক্ষণ আগের সেই আবেগঘন পরিবেশ এখন এক চঞ্চল খুশির আবহে মোড় নিয়েছে। তবে বড়রা বেশিক্ষণ সেখানে থাকলেন না। উপমা বেগম বড্ড বুদ্ধিমতী নারী। তিনি জানেন বড়দের উপস্থিতিতে ছোটদের আড্ডা আর অদম্য চপলতা ঠিক ডানা মেলতে পারে না। বড্ড বেমানান লাগে সেই সংকোচের দেয়াল। তাই কৌশলে তিনি আরমান খান আর এনামুল খানকে নিয়ে নিচে নেমে গেলেন। এনামুল খান দীর্ঘ যাত্রার ক্লান্তিতে কিছুটা নুয়ে পড়েছেন। তাই তাকে ফ্রেশ হয়ে একটু জিরিয়ে নিতে বলাটাই ছিল মক্কম অজুহাত। যাওয়ার সময় এনামুল খান অবশ্য হবু জামাই উৎসের দিকে একবার বাঁকা চোখে তাকাতে ভুললেন না। সেই চাহনিতে যেমন ছিল সতর্কতা, তেমনই ছিল এক নীরব প্রশ্রয়।
উৎস শ্বশুরের সেই তীক্ষ্ণ নজর দেখেও না দেখার ভান করে দাঁড়িয়ে রইল, যেন সে কিছুই জানে না। সানায়া আর এরিক দীর্ঘ পথ পাড়ি দিয়ে এলেও তাদের চোখে মুখে ক্লান্তির বিন্দু মাত্র ছাপ নেই, বরং তারা যেন নতুন উদ্যমে চাঙা হয়ে উঠেছে। এনামুল খান জানতেন এই মুহূর্তে এরিককে বোন এর কাছে থেকে সরানো অসম্ভব, তাই তিনি জোরাজোরি করেননি। আর সানায়া তো আস্ত এক ঘাটতারা, তাকে সরানো মানে পণ্ডশ্রম। অবশেষে শুরু হলো উষানের সেই কাঙ্ক্ষিত কেক কাটার মুহূর্তটা। সেটার মধ্যমণি এলিজা, চারদিকে হই হুল্লোড় আর হাসাহাসি। তবে সব থেকে বেশি মাতামাতি শুরু করলো ঈশান। এই ছেলেটা যেমন বাচাল তেমনি ভোজন রসিক। কেক কাটার পর প্রায় সিংহভাগ কেক সে একাই আত্মসাৎ করার চেষ্টা চালালো। তা দেখে ছোট্ট এরিকও কম কিসে। শুরু হলো এরিক আর উষানের মধ্যে কেক নিয়ে এক মহাযুদ্ধ। একজন অন্যজনকে খোঁচা দিচ্ছে, তো অন্যজন পাল্টা আক্রমণ করছে। পরিস্থিতি যখন ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল, তখন আসর কাঁপিয়ে এলো উৎসের এক প্রচণ্ড রকমের ধমক। ব্যাস, সেই বজ্র নির্মোষে সেই বজ্র নির সেই বজ্র নির্ঘোষে যেন মুহূর্তেই সব শান্ত। আগ্নেয়গিরি লাভার মতো পড়তে থাকা উষান আর এরিক একদম স্ট্রেট সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। এর মধ্যেই জেনিফার উৎসের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, উৎস এত কিছু প্ল্যান করলে অথচ আমরা জানতেই পারলাম না। তাও লাস্ট পর্যায়ে এসে জানতে পারলাম। রিয়ান পাশ থেকে সায় দিয়ে বলল, সব কিছু ভাইয়ের নিখুঁত প্ল্যান অনুযায়ী হয়েছে জেনিফার। হঠাৎ উষান তার স্বভাবসুলভ চপলতায় বলে উঠল, ভাইয়া এখন এলিকে কি গিফট দিবে? দেখাও আমাদের। উৎস এবার ভ্রুকুচকে অত্যন্ত গম্ভীর গলায় বলল, তোদের দেখাবো কেন? নাও, গেট আউট। উষান যেন দমে যাওয়ার পাত্রই নয়। সে একগাল হেসে এগিয়ে এসে উৎসের এক কাঁধ দিয়ে হাত গলিয়ে অন্য কাঁধ পর্যন্ত জড়িয়ে ধরল। তারপর অন্য হাত উৎসের থুতনিতে রেখে পরম আদুরে ভঙ্গিতে নাড়িয়ে নাড়িয়ে বলল, ও লেলে, আমার ভাই দেখে রোমান্টিক হয়ে গিয়েছে। বউকে একা একা গিফট দেবে? ও মা গো! বলতে বলতেই উষান যেই না পাশের দিকে তাকালো, অমনি তার রক্ত হিম হয়ে গেল। উচ্ছের চোখের দৃষ্টি তখন জ্বলন্ত আঙ্গারের মতো শান্ত, অথচ এখনই যেন দাবানল জ্বলে উঠবে এমন তীব্রভাবে সে তাকিয়ে আছে উষানের দিকে। উষান আর এক মুহূর্ত দেরি না করে এক লাফে এক লাফে নিরাপদ দূরত্বে সরে গেল। তাদের এই কাণ্ড দেখে সানায়া, এলিজা, এরিক, রেয়ান আর জেনি সবাই হাসিতে ফেটে পড়ল। হাসির রোল থামলে এলিজা পরিস্থিতি সামলাতে গিয়ে একটু বিষণ্ণ স্বরে জিজ্ঞেস করলো, তোমরা সবাই আসলে কিন্তু রুহি আপু আসেনি কেন? উষান ঠাট্টার ছলে বলল, সে তো রাহিন ভাইয়ের সাথে প্রেমে মজে আছে। সানায়া তখন পাশ থেকে দ্বিমত পোষণ করে বলল, না উষান ভাইয়া, তেমন নয়। আপু একটু ডিস্টার্ব আছে, এমনিতেও আসতে চেয়েছিল, কিন্তু রাহিন ভাই না করলো যেন না আসে। রিয়ান এবার কপালে হাত দিয়ে আক্ষেপ করে বলল, আরে আমি তো একটা ভুল করে ফেললাম। ভাইয়া বলেছিল ওদের যেন ভিডিও কল করি, কিন্তু বড়দের দেখে আমি একদম ভুলে গিয়েছি। উৎস এবার নিরাসক্ত গলায় বলল, ওদের ডিস্টার্ব না করাই ভালো। পরক্ষণেই উৎস জেনিফারের দিকে তাকিয়ে কিছু একটা ইশারা করলো। জেনি সেই চোখের ভাষা মুহূর্তেই বুঝে নিয়ে সানায়াকে বলল, সানায়া চলো, তোমার ফ্রেশ হওয়া দরকার। সানায়া সানন্দে রাজি হয়ে বলল, হ্যাঁ আপু চলুন। জেনি এবার উষান আর রিয়ানকেও চোখের পলকে ইশারা করলো। তারা যা বোঝার বুঝে গেল যে এবার পাখি আর শিকারীকে একা ছাড়তে হবে। উষান এবার এরিককে কোল নেওয়ার চেষ্টা করতেই এরিক জেদ ধরল, আমি এখন যাব না, আপ্পির কাছেই থাকবো। উষান থতমত খেয়ে অসহায় চোখে তাকালো উৎসের দিকে। উৎস এবার কড়া চোখে তাকাতেই উষান আর কথা না বাড়িয়ে এরিককে খপ করে কোলে তুলে নিল।
দরজার দিকে এগোতে এগোতে এরিককে উদ্দেশ্য করে বলল, চল ভাই চল, মামা ডাক শুনতে চাইলে এখনই চল। উষানের কথায় সবাই হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে গেল জেনিভার সামনে, তার পিছু পিছু রেয়ান আর সানায়া। সবাই যখন হুল্লোড় করতে করতে ঘর থেকে বেরিয়ে গেল, এলিজা তখনও দরজার দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে। উষানের শেষ কথাটির রেশ যেন ওর কানের কাছে ভ্রমণের মতো গুঞ্জন করছে। লজ্জার এক গাঢ় আভা ওর গাল দুটোকে রক্তিম করে তুলছে। তবে সে ঘোর কাটতে সময় লাগলো না। হঠাৎই এক অদ্ভুত নিস্তব্ধতা রুমটাকে গ্রাস করলো। এলিজা চারদিকে চোখ বুলিয়ে উৎসকে খুঁজল। পিছু ফিরে কাউকেই দেখতে না পেয়ে সে যখন অন্যদিকে ফিরল, দেখল উৎস ঘরের এক কোণে রাখা কারুকাজ করা তার চোখের দৃষ্টিতে এক গভীর প্রশান্তি। এলিজা ধীর পায়ে উৎসের সামনে গিয়ে দাঁড়ালো, কোমরে দুহাত রেখে কৃত্রিম রাগে মুখটা গোল করে বলল, আপনি আগে বলেননি কেন ওরা আসবে? উৎস ওর রাগে মুখটার দিকে তাকিয়ে শান্ত ও ধীর গলায় বলল, বলেই যদি দিতাম তবে সারপ্রাইজ হলো কি করে? এলিজা মনে মনে ভাবল, কথা তো মিথ্যা বলেনি লোকটা, সারপ্রাইজ দিতে হলে তো এমনই লুকোচুরি করতে হয়। কিন্তু এলিজা দমে যাওয়ার পাত্রী নয়। সে জেদ ধরে বলল, আচ্ছা সেসব না হয় বাদ, এখন আমার গিফট দিন। উৎস যেন আকাশ থেকে পড়ল, ভ্রুকুচকে অবাক হওয়ার ভান করে বলল, গিফট? কিসের গিফট? এলিজা অবিশ্বাস্য চোখে তাকালো। আমার বার্থডে গিফট দেবেন? বইয়ের জন্মদিন কোথায় নিজে থেকে দিবেন তা না, আমার মনে করিয়ে দিতে হচ্ছে। আনরোমান্টিক গন্ডার। বলেই এলিজা এক বিচিত্র ভঙ্গিতে মুখ ভ্যাংচাল। উৎস এবার সোফা থেকে একটু সোজা হয়ে বসে গম্ভীর গলায় বলল, সিরিয়াসলি আমাকে এসব বলছিস? একবার পুরো রুমটায় চোখ বুলিয়ে দেখ, তোর পছন্দের ফুলই চারপাশে ছড়িয়ে আছে। এলিজা সত্যি সত্যি চারদিকে একবার চোখ ফেরালো। লাল গোলাপের এক বিশাল সমুদ্রের মাঝে যেন তারা দুজন বসে আছে। সহস্র গোলাপের সেই মিষ্টি সুবাস আর ফেরি লাইটের মায়াবী আলো, এর চেয়ে বড় উপহার আর কি হতে পারে? আর এলিজার কাছে সবচেয়ে বড় উপহার তো সেই মানুষটাই যে কিনা এসব আয়োজন করেছে। তবুও এলিজা গো ধরল, না এটা মানব না। উৎস এবার এক চিলতে রহস্যময় হাসি হেসে বলল, তো পুরো আমিটাকে গিফট হিসেবে দিলে চলবে? এলিজা তড়িৎ গতিতে বলে ফেলল, আপনাকে তো পেয়েছি, এবার অন্য কিছু। উৎস যেন সুযোগের অপেক্ষায় ছিল। সে এক ভ্রু উঁচিয়ে শুধালো, কি বললি? এলিজা নিজের অজান্তেই বলে ফেলা কথাটাই লজ্জিত হয়ে তুতলিয়ে বলল, না মানে আপনাকে দিয়ে কি করব আমি, অন্য কিছুদিন। মুহূর্তের ব্যবধানে উৎস এক হ্যাঁচকা টানে এলিজাকে নিজের কোলের উপর বসিয়ে নিল। আকস্মিক এই ঘটনায় এলিজা পুরোপুরি অপ্রস্তুত হয়ে পড়ল। ভারসাম্য সামলাতে সে উৎসের চওড়া কাঁধ দুটো শক্ত করে আঁকড়ে ধরল। উৎস তার চোখে চোখ রেখে বলল, ডেমো দেখাবো? এলিজা থতমত খেয়ে কাপা গলায় বলল, অসভ্যতমা ছাড়ুন। উৎস এবার আরও কিছুটা ঝুঁকে এলো। ওর নিঃশ্বাস এলিজার গালে এসে লাগছে। সে শান্ত স্বরে বলল, অসভ্যতা কোথায় করলাম? একজন মেয়ের হাজব্যান্ড থাকার উপকারিতা জানিস তো? আমি সেটুকুই বুঝিয়েছি। তোর মাইন্ডই এমন যে অন্যদিকে চলে যায়। এলিজা মনে মনে ফুঁসতে লাগলো। তার মানে উৎস তাকে পরোক্ষভাবে অসভ্য বলছে। রাগে আর অভিমানে এলিজা উঠে যেতে চাইল। ঠিক তখনই নিজের গলার কাছে হিমশীতল কোনো ধাতব জিনিসের স্পর্শ পেল সে। এলিজার শরীরের ভেতর দিয়ে এক সূক্ষ্ম শিহরণ বয়ে গেল। সে অবাক হয়ে হাত বাড়িয়ে গলার সেই জিনিসটি ছুঁয়ে দেখল। আবছা আলোয় সে অনুভব করল এটি একটি নেকলেস। এলিজা প্যান্ট ডেন্টের উপর আঙুল বোলাতেই অনুভব করল গোটা গোটা অক্ষরে কিছু খোদাই করা আছে। সে ভালো করে তাকিয়ে দেখল, হীরের লকেটে জ্বলজ্বল করছে একটি নাম, উৎসজা। এলিজা চমকে গিয়ে
বড় বড় চোখে তাকালো। ততক্ষণে উৎস নেকলেসের হুকটি পরম মমতায় এলিজার গলায় পরিয়ে দিয়েছে। এলিজার বিস্ময় ভরা মুখ দেখে উৎস ফিসফিস করে বলল, এটা তোর জন্য কাস্টমাইজ করে বানিয়ে এনেছি, পছন্দ হয়েছে? এলিজা সেই উৎসজা নামের উপর আঙুল রেখে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে দেখতে মিনমিন করে বলল, খুব। সে কিছুক্ষণ সেই নামটির দিকে তাকিয়ে রইল, তারপর কৌতূহল সামলাতে না পেরে জিজ্ঞেস করল, এটার মানে কি উৎস ভাই? উৎস শুধু মুচকি হাসলো। এলিজার চোখের দিকে তাকিয়ে রহস্য ধরে রেখে বলল, তুই বল। এলিজা একটু ভেবে নিয়ে খুশিতে ডগমগ হয়ে বলল, উৎস আর এলিজা দুয়ে মিলে উৎসজা, তাই না? উৎস এবার শব্দ করে হাসল না, শুধু তার গভীর চাহনি দিয়ে মৌন সম্মতি দিল। এলিজা বুক ফুলিয়ে বলল, দেখলেন আমি কত ব্রিলিয়ান্ট ধরে ফেলেছি। উৎস মনে মনে বলল, হুম, খুব। এলিজা গলার নেকলেসটা নাড়াচাড়া করতে করতে আহ্লাদি গলায় বলল, তবে নেকনেমটা খুব সুন্দর উৎস ভাই, আমার পছন্দ হয়েছে। উৎস এবার এলিজার কোমর জড়িয়ে ধরে তাকে নিজের আর কাছে টেনে নিল। তার কণ্ঠস্বর হঠাৎ গম্ভীর ও নেশাক্ত হয়ে উঠল। সে বলল, তাহলে এখন আমাকে ফিডব্যাক দে। এলিজা অপ্রস্তুত হয়ে বলল, কি দেব? চুমু দিতে হবে? তাহলে আসেন দেই। অবশ্য একটা চুমু দেওয়াই যায়। উৎস এবার এলিজাকে এতটাই কাছে টানলো যে দুজনের মাঝখানে বাতাসের চলাচলের জায়গাও অবশিষ্ট রইল না। উৎস বলল, না, সেটা চাই না আমার। এলিজা ধীর স্বরে প্রায় অস্ফুটে বলল, তাহলে বলেন কি চাই? আপনি যেটা চাইবেন সেটাই দেব। পরক্ষণেই উৎস এলিজার ঘাড়ের কাছে নিজের মুখ গুজে দিল। তার গরম নিঃশ্বাস এলিজার চামড়ার আগুনের মতো বিঁধতে লাগলো। উৎস অত্যন্ত ধীমে স্বরে গভীর নেশায় চুর হয়ে বলল, চুমুতে পোষাবে না, এখন লাভ, বরং পুরোটা তোকেই চাই আজ। এলিজার সারা শরীর শিউরে উঠল এই অমোঘ আহ্বানে। সে একের পর এক ঢোক গিলতে লাগলো। বুকের ভেতর হাঁপড় চলছে। সেদিন না হয় নেশার ঘরে সে অনেক কিছু ঘটিয়ে ফেলেছিল, কিন্তু আজ সে সজ্ঞানে। আজ রাতে উৎসের এই উন্মাদনা সামলানোর শক্তি কি তার আছে? বাইরের আঙিনায় তখন আগুনের লেলিহান শিখাগুলো ক্রমশ স্থিমিত হয়ে আসছে। লালচে আভাটা এখন ছায়ের পরতে ঢাকা পড়ে বিবর্ণ ধূসর। রাতটা যেন আরও জেঁকে বসেছে চারপাশের পাইন বনের নিস্তব্ধতায়। সানায়া আর এরিক দীর্ঘ যাত্রার ক্লান্তি নিয়ে অনেক আগেই ঘুমের রাজ্যে পাড়ি দিয়েছে। আঙিনার সেই পাথুরে ফায়ার পিটের পাশে এখন কেবল উষান আর জেনিফার। জেনিফার মূলত এসেছে জ্বলতে থাকা অবশিষ্ট আগুনটুকু নেভাতে। আগুনের শেষ শিখাটার উপর জল ছিটিয়ে সে একরাশ ধোয়া কুণ্ডলি পাকিয়ে উঠতে দেখল। জেনিফার শান্ত গলায় বলল, অনেক রাত হলো, চলো আমরা ভেতরে যাই। উষান জেনিফারের দিকে আর চোখে তাকালো। তার বুকের ভেতর তখন আনন্দের ঢোল বাজছে। মনে মনে সে এক অভাবনীয় শখ করছে, আজকে তো একসাথে থাকবো, তাও এক রুমে। উষান বেটা, আজকে তুই ছক্কা মারতে পারবি। জেনিফারকে নিজের পাশে কল্পনা করে তার ঠোঁটের কোণে এক চিলতে বিজয়ী হাসি ফুটে উঠল। জেনিফার উষানকে ভাবুক হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে পুনরায় তাগাদা দিল, কি হলো, চলো। উষান সেই বিজয়ী হাসিটা ধরে রেখেই প্রবল উৎসাহে বলল, চলো চলো। কিন্তু পা বাড়াতে গিয়েই উষানের নজর আটকে গেল ভিলার ছাদের সেই কাচ ঘেরা ঘরটার দিকে। অন্ধকারে ছাদের ওপর আবছা দুটো মানুষের ছায়া দেখা যাচ্ছে। উষানের জানা মতে এই মধ্যরাতে ছাদের হিমশীতল বাতাস আর কেউ থাকার কথা নয়। তবে ওই ছায়া দুটো কার? সেখানে তারা এমনভাবে মিশে আছে যে দূর থেকে এক আশ্চর্য রহস্যময়তা তৈরি হয়েছে। উষান ব্রুকুসকে ভয়ার্ত অথচ কৌতুক ভরা চোখে জেনিফারকে ইশারায় ছায়া দুটো দেখিয়ে চিৎকার করে বলে উঠল, এই কে রে?
আবার কন্ট্রোল হারিয়ে যেখানে সেখানে ফ্যামিলি প্ল্যানিংয়ে ব্যস্ত হয়ে পড়লি। শেষে কি না জিন ভূতগুলো ইতিহাসে নাম লেখাতে শুরু করলো। ওশানের এমন বিকট আর অদ্ভুত চিৎকার শুনে জেনিফার হকচকিয়ে গেল। সে দ্রুত দৃষ্টি ফেরালো ছাদের দিকে। কাচের ওপাশে সেই পরিচিত অবয়ব দুটো দেখে জেনিফার যা বোঝার বুঝে নিল, কারণ সে জানে আগে থেকেই এটাকে। উৎসের হাবভাব দেখেই বুঝে গিয়েছিল। ওশান যখন আরও কিছু বলতে যাবে, জেনিফার বিদ্যুৎ গতিতে তার মুখ চেপে ধরল। সে ফিসফিস করে ধমকের সুরে বলল, চুপ কর। আরে ওটা উৎস আর এলিজা। ওশান যেন আকাশ থেকে পড়ল। জেনিফারের হাতের নিচ থেকেই চোখ বড় বড় করে তাকিয়ে অস্ফুটে বলল, তার মানে ওরা নিচে নামেনি? জেনিফার মাথা নেড়ে জানালো, না, ওরা এখনো ছাদেই। ঠিক সেই মুহূর্তে টরন্টোর মেঘলা আকাশ থেকে বৃষ্টির মৃদুধারা নামতে শুরু করলো। শীতের রাতে এই হিমশীতল বৃষ্টি যেন প্রকৃতির এক আশ্চর্য খামখেয়ালিপনা। টরন্টোর এমন ঝমঝমে বৃষ্টি আর হিমেল হাওয়ার সংমিশ্রণ হাড় কাঁপানো ঠান্ডার জানান দিচ্ছে। বৃষ্টির বড় বড় ফোঁটাগুলো পাইনের পাতায় এক ছন্দময় শব্দ তুলেছে। জেনিফার বৃষ্টির ঝাপটা অনুভব করে দ্রুত বলল, ওশান চলো, না হলে ভিজে যাব আমরা। ওশান একবার সেই বৃষ্টির ঝাপটার দিকে তাকালো আর একবার ছাদের সেই ছায়া দুটোর দিকে। কিন্তু বৃষ্টির প্রকোপ বাড়তে থাকায় সে আর দেরি করল না। জেনিফারের পিছু পিছু সেও দ্রুত পা চালালো ভিলার উষ্ণ নিরাপদ আশ্রয়ের দিকে। আর পেছনে পড়ে রইল এক পশলা বৃষ্টিতে ভেজা রূপকথার মতো এক রাত। কাচ ঘেরা সেই নিভৃত ঘরটিতে এখন কেবল দুটি তপ্ত নিঃশ্বাসের আনাগোনা। বাইরের হিমেল হাওয়াকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ঘরের ভেতরের তাপমাত্রা যেন পাল্লা দিয়ে বাড়ছে। এক অস্থির দম বন্ধকর আবেশ চারপাশকে আচ্ছন্ন করে ফেলেছে। এলিজার প্রতিটি নিঃশ্বাস এখন ঘন ঘন পড়ছে, বুকের ভেতর এক অজানা ঝড়ের সংকেত। সে তীব্র লজ্জায় আর আবেশে চোখ দুটি খিঁচিয়ে বন্ধ করে রেখেছে। তার সারা শরীর থরথর করে কাঁপছে। সেই কাঁপা কাঁপা গলায় এলিজা কোনো মতে অস্ফুটে শুধালো, এখানে সোফায় এসব কেন? এলিজার কণ্ঠস্বরে উৎস যেন এক ঘোরের জগৎ থেকে বাস্তবে ফিরে এলো। সে মুখ তুলে এলিজার আরক্তিম মুখচ্ছবির দিকে তাকালো। তার চোখের দৃষ্টিতে তখন আদিম কোনো নেশার হাতছানি। উৎস কিছুটা বাঁকা হেসে এলিজার কানের কাছে ফিসফিস করে বলল, এখনই বেডে যেতে চাইছিস? এলিজা অপমানে আর লজ্জায় আরও জোরে চোখ বুজালো। মনে মনে ভাবল, কি জঘন্য লোকটা, সামান্য লজ্জাও নেই। ঠিক তখনই বাইরের কাছের দেওয়ালে বৃষ্টির রিমঝিম শব্দ আছড়ে পড়ল। এলিজা এই উত্তপ্ত পরিবেশ থেকে মুক্তি পেতে চাইল। সে উৎসের বাঁধন আলগা করার চেষ্টা করে বলল, চলুন উৎস ভাই, আমরা বৃষ্টিতে ভিজি। উৎস ওর কোমরে ধরা হাতের বাঁধন আরও শক্ত করে জড়িয়ে ধরে কর্কশ্বরে বলল, না, বৃষ্টিতে ভিজতে হবে না, যেই কাজটা করছি সেটা করতে দে। এলিজা এবার ছটফট শুরু করলো। অবাধ্য মেয়ের মতো সে নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য ধস্তাধস্তি শুরু করলো এবং একসময় অভাবনীয়ভাবে নিজেকে উৎস থেকে মুক্ত করে নিল। উৎস মুহূর্তের মধ্যে ভয়ানকভাবে রেগে গেল। পূর্ণতা পাওয়ার ঠিক আগ মুহূর্তে এমন বাধা যে কোনো পুরুষের জন্যই অসহ্য। এর যন্ত্রণা যে কতটা তীব্র তা এই বালিকা বুঝবে কি করে? এলিজা কিন্তু দমল না। সে উৎসের হাত ধরে এক প্রকার টেনে নিয়ে গেল ছাদের খোলা আকাশের নিচে। উৎস চরম বিরক্ত হলেও এলিজার জেদের কাছে হার মেনে বাইরে গেল। বৃষ্টির সেই বরফ শীতল জলকণা শরীরে লাগতেই মনে হলো অসংখ্য ধারালো কাঁটা বিচ্ছে। কনকনে ঠান্ডায় এলিজা কিছুক্ষণ একমনে দাঁড়িয়ে ভিজতে লাগলো। তার নীল শাড়িটা ভিজে গায়ের সাথে লেপ্টে গিয়েছে। সে পিছু ফিরে দেখল উৎস অত্যন্ত বিরক্তি মুখে অন্যদিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। এলিজা এবার ধীর পায়ে উৎসের সামনে গিয়ে দাঁড়ালো। মুহূর্তের ব্যবধানে সে দু হাতে উৎসের গলা জড়িয়ে ধরে ঝুলে পড়ল। বড় বড় চোখের মণি দুটো
তুলে আবদারের সুরে বলল, কোলে তুলুন। উচ্চ এক পলক তাকালো মেয়েটার দিকে। বৃষ্টির জলে সে নাস্তানুবাদ অবস্থা, চোখের কাজল লেপটে একাকার। উৎস কোনো কথা না বলে তাকে দুহাতে পাজাকড়া করে তুলে নিল। এলিজা উৎসের গলা জড়িয়ে ধরে কিছুক্ষণ স্থির হয়ে তাকিয়ে থাকলো তার প্রিয় মুখটার দিকে। তারপর হঠাৎই নুয়ে এসে উৎসের ঠোঁটে নিজের ঠোঁটে রাখলো। এক মুহূর্তে সে স্পর্শ শেষে সে ফিসফিস করে তার হৃদয়ের গভীরতম গোপন কথাটি বলে দিল, আমি আপনাকে ভালোবাসি মিকের আব্বু। উৎস যেন বজ্রাহত হলো। তার নীল আজ একই বলল। সে জানতো তার নীল তাকে একটু হলেও ভালোবাসে, কিন্তু আজ এই বৃষ্টির রাতে সজ্ঞানে এভাবে ভালোবাসার স্বীকারোক্তি সে আশাই করেনি। উৎসের চোখের দৃষ্টি তীক্ষ্ণ হলো। সে ভ্রু ছুঁয়ে শুধালো, কি বললে মাত্র? এলিজা এবার আর পালিয়ে গেল না, স্থির চোখে চেয়ে আবারও বলল, বলেছি আমি আপনাকে ভালোবাসি মিকের আব্বু। উৎসের কণ্ঠস্বর এবার গভীর নেশায় বোধ হয়ে গেল। সে এলিজাকে নিজের শরীরের সাথে আরও নিবিড়ভাবে চেপে ধরে বলল, এখন তো আমাকে আটকানোর পুরো ভিত্তিটাই নাড়িয়ে দিলি হার্ট। এবার যদি আমি তোর ওপর আরও চড়াও হয়ে যাই তাহলে কি হবে? এলিজা হালকা হেসে দিয়ে, ওই দিনই বলেছিলাম না, অঙ্ক শেষ, হিসেব ক্লিয়ার, সেটাই হবে। উৎসের ধৈর্যের বাঁধ এবার পুরোপুরি ভেঙে চুরমার হয়ে গেল। সে এলিজার মুখের খুব কাছে মুখ নিয়ে আদেশের সুরে বলল, ওকে নাও কিস মি। এলিজা আবার লজ্জা ভুলে কিছুটা এগিয়ে গিয়ে নিজের ওষ্ঠজোড়া চেপে ধরল উৎসের ওষ্ঠে। ব্যাস এটুকুই যথেষ্ট ছিল। উৎস এবার হিংস্র প্রেমিকের মতো এলিজাকে সেই গ্লাস হাউসের কাছের দেওয়ালের সাথে চেপে ধরল। এলিজা চিৎকার দিয়ে বলল, এই ভেঙে যাবে। তবে উৎস কানেও তুলল না এসব। ভেঙে গেলে যাক। বৃষ্টির অঝোর ধারার মাঝেই সে নিজের আদিম হুকুম চালিয়ে যেতে লাগলো এলিজার ওষ্ঠে। বাইরে বৃষ্টির বেগ পাল্লা দিয়ে বাড়ছে, আর ভেতরে বাড়ছে দুই হৃদয়ের দাবানল। একসময় এলিজা হাঁপিয়ে উঠল। তার দম বন্ধ হয়ে আসছে। সে অনেক কষ্টে নিজেকে কিছুটা সরিয়ে নিয়ে অস্ফুটে বলতে চাইল, রুমের ভেতরে চলুন উৎস ভাই। ভাই ডাকতে শোনামাত্র উৎসের হিতাহিত জ্ঞান লোপ পেল। প্রথমে একবার এলিজা তাকে উপেক্ষা করেছে, আর এখন এ তীব্র মুহূর্তের মাঝে দাঁড়িয়ে সে তাকে ভাই বলে ডাকছে। উৎস মুহূর্তেই নিজের হাত দিয়ে এলিজার গলাটা হালকা করে চেপে ধরল। প্রচণ্ড রাগে হিসিয়ে চিবিয়ে বলল, আই অ্যাম নট ইয়োর ফাকিং ব্রাদার হানি, জাস্ট কল মি হাব্বি। এলিজা এবার ভয়ে আর আবেশে চোখ বন্ধ করে স্নায়ু হয়ে রইল। তার বুকখানা দ্রুত ওঠানামা করছে। তপ্ত শ্বাস আছড়ে পড়ছে উৎসের বুকে। এলিজার কাছে থেকে কোনো উত্তর না পেয়ে উৎস আবারও তার বুক চেপে ধরল। হোয়াট উইল ইউ কল মি হার্ট? টেল মি নাও। এলিজা কাঁপতে কাঁপতে কোনো মতে বলল, হাব্বি। শুনতে পাইনি হার্ট, আরেকটু জোরে বলো। উৎসের কণ্ঠে তখন নিষ্ঠুর অথচ মোহনীয় জেদ। এলিজা সজোরে ঢোক গিলে কিছুটা উঁচু স্বরে বলল, হাব্বি। উৎস এবার বিজয়ী হাসি হাসল। তৃপ্তি স্বরে বলল, দ্যাটস মাই ওয়াইফি। এলিজা তখন ঠান্ডায় নীল হয়ে যাওয়া ঠোঁট দুটো নাড়িয়ে বলল, রুমে চলুন, এখানে খুব ঠান্ডা লাগছে। উৎস আর কালক্ষেপণ করল না। তার অর্ধাঙ্গিনীকে কোলে নিয়ে এসে ছাদ ছেড়ে এগিয়ে গেল তাদের সেই একান্ত নিরাপদ কক্ষের দিকে। বৃষ্টি ভেজা ছাদ ছেড়ে উৎস যখন এলিজাকে পাজাগোলা করে সেই কাচ ঘেরা গ্লাস হাউসের ভেতর নিয়ে গেল, তখন বাইরের পৃথিবীর সব কোলাহল যেন এক লহমায় স্তব্ধ হয়ে গেল। রুমের ভেতরটা তখন আলো আধারিতে আচ্ছন্ন। উৎস অত্যন্ত সতর্কতার সাথে এলিজাকে সেই বিশাল বিছানাটার মাঝখানে শুইয়ে দিল। নরম গদি স্পর্শে এলিজার ভেজা শরীরটা যেন আরও বেশি কুঁকড়ে গেল। উৎস এলিজার উপর থেকে সোজা হয়ে দাঁড়ালো। তার চোখের দৃষ্টিতে তখন ছিল এক আদিম দহন। এলিজা বিস্ফারিত চোখে চেয়ে দেখল। উৎস স্থির
হাতে নিজের প্যান্টের বেলটা ধরে মারল এক প্রবল টান। ঝনঝন শব্দে ধাতব বেলটা গিয়ে আছড়ে পড়ল মার্বেলের ফ্লোরের ওপর। সেই তীক্ষ্ণ শব্দে এলিজার সারা শরীর একবার কেঁপে উঠল। এক অজানা আশঙ্কায় তার বুকটা দুরুদুরু করছে। সে ভীতু চোখে চাতক পাখির মতো চেয়ে রইল উৎসের দিকে। উৎস বিছানায় উঠে এসে এলিজার পায়ের কাছে হাঁটু গেড়ে বসল। উৎস এবার তার গভীর ও কর্তৃত্বপূর্ণ স্বরে কক্ষের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টকে উদ্দেশ্য করে আদেশ দিল, আইরিস, লুক দ্য ডোরস অ্যান্ড ড্র দ্য ব্লাইন্ডস অ্যারাউন্ড দ্য গ্লাস ওয়ালস। মুহূর্তের মধ্যে যান্ত্রিক অথচ মোলায়েম এক নারীকণ্ঠ উত্তর দিল, অর্ডার অ্যাকসেপ্টেড মাস্টার। সিকিউরিং দ্য রুম। এলিজা বিস্ময়ে দেখল কোনো মানুষের হাতে স্পর্শ ছাড়াই রুমের ভারী দরজাগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে গেল। চারপাশে স্বচ্ছ কাচের দেওয়াল বেয়ে নেমে এলো ঘন মখমল পর্দার আবরণ। বাইরে সেই ঝমঝমে বৃষ্টি আর অরণ্যের অন্ধকার থেকে ঘরটি এখন সম্পূর্ণ বিচ্ছিন্ন এক জগৎ। এই নিভৃত অন্ধকারে এখন শুধু তারা দুজন। উৎস এবার ধীর পায়ে হামাগুড়ি দিয়ে এলিজার শরীরের ওপর ঝুঁকে এলো। এলিজা যখন খানিকটা পিছিয়ে যেতে চাইল, উৎস বিদ্যুৎ গতিতে তাকে খপ করে ধরে নিজের একদম কাছে টেনে নিয়ে আসলো। এলিজার কাঁপতে থাকা হাত দুটো মুঠোয় পুরে নিজের শার্টের বোতামের উপর রাখল সে। চোখের মনির গভীরে মরণ নেশা নিয়ে ফিসফিস করে বলল, নাও আনবাটন মাই শার্ট হার্ট। এলিজার আঙুলগুলো থরথর করে কাঁপছিল, তবু সে অবাধ্য হলো না। এক এক করে বোতামগুলো উন্মুক্ত হতেই শার্টটি অবহেলায় দূরে ছুঁড়ে ফেলে দিল উৎস। উন্মুক্ত হলো তার সুঠাম পেশিবহুল বলিষ্ঠ শরীর। এলিজার উষ্ণ নিঃশ্বাস এখন উৎসের খালি বুকে আছড়ে পড়ছে। উৎস এবার বাঘের মতো ঝুঁকে পড়ল তার শিকারের ওপর। তারপর আর কি? রাতের প্রহর যত বাড়তে লাগলো, বাইরের বৃষ্টির শব্দের সাথে তাল মিলিয়ে সেই ঘরের ভেতরের আবেগগুলো সব বাঁধ ভাঙল। ঘড়ির কাঁটা থমকে দাঁড়িয়ে সাক্ষী রইল দুই হৃদয়ের চরম মিলনের। সহস্র গোলাপের সুবাস আর বৃষ্টির শীতলতা একাকার হয়ে গেল তাদের উত্তপ্ত নিঃশ্বাসের সাথে। পৃথিবীর সবটুকু ব্যাকুলতা আর ভালোবাসা নিয়ে উৎস আজ তার নীলকে নিজের করে নিল। অভিমান, যন্ত্রণা আর বিরহের দিনগুলো পেছনে ফেলে তারা আজ এক নতুন ভোরের প্রতীক্ষায় একত্রিত হলো। মাঝে মাঝে শুধু শোনা গেল গম্ভীর পুরুষটির যেন সেই মাদকের ন্যায় কণ্ঠস্বরটি, যেটা প্রবল অধিকারবোধ নিয়ে বলছে, মাই ডাম ওয়াইড হার্ট।